আজ আমরা ওই 4-এর বি আনসার স্ক্রিপ্ট মানে আনসার স্ক্রিপ্ট যে থার্ড সেট ছিল সেই আনসার স্ক্রিপ্টের থার্ড সেটের 4-এর বি থেকে আমরা শুরু করব। আগে আমরা 4-এর এ পর্যন্ত করে দিয়েছিলাম, যেটাতে আমরা পেয়েছিলাম ওই ডেসক্রাইব অর গেট উইথ 3 ইনপুটস আর সাবরুটিন আর একটা সাবস্ট্রাকশান, বাইনারি সাবস্ট্রাকশান, সেগুলো সব আমরা বলে দিয়েছি, আলোচনা হয়ে গেছে। 4-এর বিতে বলেছে ড্র এ ফ্লোচার্ট টু ফাইন্ড দ্য সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। আর সেকেন্ড পার্টটায় আছে রাইট এনি টু ফাংশন অফ অপারেটিং সিস্টেম। প্রথমে বলি, আমরা সেকেন্ড পার্টটা বলে দিই। টু ফাংশন অফ অপারেটিং সিস্টেম বা ওএস, একটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট আর একটা ফাইল ম্যানেজমেন্ট। অনেকগুলোই আছে ওখানে দেওয়া, 5টা না 6টা ম্যানেজমেন্ট আছে। তার থেকে এই মডিউল দুটোই ভালো। এই মডিউল দুটো ভালো ইন দ্য সেন্স এই মডিউল দুটো খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা আলোচনা করলাম মেমোরি ম্যানেজমেন্ট আর ফাইল ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট module perform the task of allocation and deallocation of memory space of program in need of this resources। তাহলে এখানে এই মেমোরি ম্যানেজমেন্ট যে মডিউলটা রয়েছে, এই মডিউলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মডেল। কারণ এই মডিউলটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখানে ডিঅ্যালোকেশন অর অ্যালোকেশন হচ্ছে, অ্যালোকেশন এবং ডিঅ্যালোকেশন হচ্ছে কার? মেমোরির। কারণ যেহেতু আমরা প্রাইমারি মেমোরিকে সবসময় ব্যবহার করছি এবং উইদাউট প্রাইমারি মেমোরি আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না বা পারি না, মানে র্যাম। এই র্যামেতে আমরা মেমোরি অ্যালোকেশন করছি, অ্যালোকেশন মানে একটা স্পেসকে রিজার্ভ করছি, আর ডিঅ্যালোকেশন মানে সেই স্পেসটাকে রিজার্ভ মানে ফ্রি করে দিচ্ছি। তাহলে এখানে এই অ্যালোকেশন এবং ডিঅ্যালোকেশন যে হচ্ছে মেমোরির, সেইখানে টোটাল কন্ট্রোল রয়েছে অপারেটিং সিস্টেমের। একটা জায়গা অ্যালোকেশন হলো, তারপরে সেটা ডিঅ্যালোকেশন হলো না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। কি প্রবলেম? কোনো সময় কিন্তু মেমোরিটা ফ্রি হবে না এবং ধীরে ধীরে দেখা যাবে মেমোরিটা পুরো এনগেজ হয়ে গেছে, অথচ সেই জায়গাটা প্রপারলি কোনো কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না। সেই জন্য মেমোরি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আর আরেকটা হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট। আমরা যে ডেটাগুলোকে নিয়ে হ্যান্ডেল করছি, সেই ডেটাগুলোকে যদি ঠিকভাবে রাখতে হয় তাহলে একটা ফাইলের প্রয়োজন, কারণ উইদাউট ফাইল এ ডেটা ক্যানট বি সেভ। তো সেক্ষেত্রে ডেটা যদি সেভ করতে হয় তাহলে ফাইলের প্রয়োজন, এবং যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা করছি সেই অ্যাপ্লিকেশনের ফাইল প্রয়োজন। সেই অ্যাপ্লিকেশনের ফাইল মানে সেখান থেকেই আমরা সেভ করতে হবে, ফাইলটাকে সেভ করতে হবে, যে সেভ করার ফলে আমরা ডেটাগুলোকে পাবো পারমানেন্টলি, মানে যখন যদি আমরা দরকার হয় বা আমরা যদি চাই সেই ডেটাগুলোকে, তাহলে সেগুলোকে আমরা পাবো। আর সেই কারণেই ফাইল ম্যানেজমেন্টটা খুব জরুরি, কারণ একটা ফাইল কোথায় রাখবো, কী নামে রাখবো, সেটা টেম্পোরারি ফাইল না, সেটা পার্মানেন্ট ফাইল, আবার সেইটার কি এক্সটেনশন নেম, সেগুলো সব অবশ্য টেম্পোরারি ফাইল না পার্মানেন্ট ফাইল সেটা করব, সেটা অবশ্য ইউজারের ওপর নির্ভর করছে। কিন্তু এছাড়া অন্য যেগুলো রয়েছে, যেরকম কী নামে রাখবে, কোথায় রাখবে, সেগুলো ইউজার ডিপেন্ডেন্ট, বাট টোটাল কন্ট্রোল হচ্ছে অপারেটিং সিস্টেমের। কারণ অপারেটিং সিস্টেম ইউজারের থেকে জেনে নিয়ে তারপর কিন্তু সে কাজ করছে। সুতরাং কাজ করার পর যদি সেই জায়গাতে বা সেই মতন যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু একটা মানে অসুবিধের মধ্যে পড়ে যাবে ইউজার। তো সেই ক্ষেত্রে ফাইল ম্যানেজমেন্ট কিন্তু খুব জরুরি। বলছে ইট ম্যানেজেস অল দ্য ফাইলস রিলেটেড অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ অর্গানাইজেশন, স্টোরেজ, রিট্রিভাল, নেমিং, শেয়ারিং অ্যান্ড প্রোটেকশন অফ ফাইলস। এই ফাইল হ্যান্ডলিংয়ের ব্যাপারে কোন কোন জিনিসগুলো চলে আসছে সেইগুলো এখানে বলে দেওয়া হলো। একটা হচ্ছে স্টোরেজ, একটা হলো রিট্রিভাল, যে দুটো আমরা বলেছি, নেমিং বলেছি, শেয়ারিং অ্যান্ড প্রোটেকশন অফ ফাইল। শেয়ারিং মানে ওই ফাইলটাকে শেয়ার করতে যদি চায় ইউজার, তাহলে শেয়ার করতে পারে, মিনস একটা মেশিন থেকে অন্য মেশিনে ফাইলটাকে নিয়ে যাওয়া হবে, বা যে মেশিনে আছে সেই মেশিন থেকেই অন্য মেশিনে
দেখতে পাবে, এরকম হচ্ছে শেয়ারিং করা হয়। ফাইলের একটা কি বলবো প্রপার্টিস থেকে এটা শেয়ার করা হয়। আর আরেকটা রয়েছে প্রোটেকশন অফ ফাইলস, ফাইলটা যাতে কোনো রকমের অসুবিধে না হয়ে নষ্ট না হয়ে যায়, সেটা হচ্ছে প্রোটেকশন অফ ফাইল। তাহলে ফাইলটাকে প্রোটেক্ট করা, ফাইলটাকে রিট্রিভ করা, ফাইলটাকে স্টোর করা, ফাইলটার নাম লেখা এবং ফাইলটার শেয়ারিং করা, এই এতগুলো যে ফাইল সিস্টেমের ব্যাপার রয়েছে, সেই ফাইল সিস্টেমের ব্যাপারগুলো কিন্তু টোটালটাই হ্যান্ডেল হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের জন্য, এই ফাইল ম্যানেজমেন্টের জন্য, এবং সেটা কাজকর্ম সেখানে করছে অপারেটিং সিস্টেম। তাহলে দুটো ওএসের কাজ, যদি এই দুটো কেউ না লিখতে চায় বা পারে, তাহলে সে আরও যেগুলো আছে সেখান থেকে যে কোনো দুটো লিখতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। তবে এই দুটো লিখলেই ভালো, কারণ এই দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ। এরপরে চলে আসছি আমরা ফ্লোচার্টে। বলেছে একটা ফ্লোচার্ট বানাও যেখানে 10টা ন্যাচারাল নাম্বার থাকবে, 10টা ন্যাচারাল নাম্বারের সাম হবে। 10টা ন্যাচারাল নাম্বারের সাম মানে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে সেই সংখ্যাটার যোগফল করব। তাহলে সেখান থেকেই আমরা বুঝে যাব যে প্রোগ্রামটা হলো কি না বা ফ্লোচার্টটা কেমনভাবে হবে। প্রথমে স্টার্ট লিখতে হবে, তারপরে সাম ইকুয়াল টু 0, এন ইকুয়াল টু 0। এখানে দুটো ভেরিয়েবল আমরা ধরেছি বা ইনিশিয়ালাইজ করেছি, সাম একটা আর একটা নাম্বারটা আমরা 1 থেকে ধরব, আর সাম তো 0 থেকেই ধরতে হবে, কারণ সামের যে মানে সাম যে হবে সেটা তো 0 থেকে ভ্যালু থাকবে। তারপরে প্রথমে 1 থেকে এটা শুরু হবে, মানে নাম্বারের এনের ভ্যালুটা যেটা থাকবে, এনের প্রথম ভ্যালু, সেই এনের প্রথম ভ্যালুর ওপর মানে পরপর থেকে ওটা অ্যাড হয়ে সামেতে যাবে। তারপরে একদম লাস্ট 10 নাম্বার মানে 10টা 10th নাম্বার যখন অ্যাড হবে, তখন যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা নিয়ে টোটালটা ডিসপ্লে করবে। এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে প্রথমে আমাদের দুটো ভেরিয়েবল চাই এবং দুটো ভেরিয়েবলই নিউমেরিক, সেজন্য সাম ইকুয়াল টু 0 আর এন ইকুয়াল টু 0। এখানে যদি আমরা দুটো বক্স না করে একটা বক্সেও করতাম তাহলেও কিন্তু হতো সাম কমান এন ইকুয়াল টু 0, সাম কমা এন ইকুয়াল টু 0। তাহলে একটা বক্স কমে যাচ্ছে, একটা বক্সের মধ্যে হয়ে যাচ্ছে। এর পরের স্টেপ হচ্ছে এন ইকুয়াল টু এন প্লাস 1। তার মানে এনের ভ্যালু কীভাবে লিখবো, টেকনিকটা কেমন হবে? আমাদের টেকনিকটা হবে এরকম, আমরা কীরকমভাবে করি, একের পর কী লিখি 2টা কীভাবে লিখলাম, 1 আর 2-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, সেই জন্য 1 ইনক্রিজ করলাম, তাহলে 1 প্লাস 1 হলো 2। তারপরে 2 যখন হলো, 2-এর সঙ্গে আবার 1 ইনক্রিজ করলাম, কারণ আমাদের ডিফারেন্সটা যে আমাদের সিরিজটা করব, সেই সিরিজের ডিফারেন্সটা হচ্ছে 1 করে প্রত্যেকটার থেকে প্রত্যেকটা। তাহলে 2-এর পরে 2-এর সঙ্গে 1 যোগ করলাম, তাহলে 3 হলো। আবার 3 যখন হলো, 3-এর সঙ্গে 1 যোগ করলাম, 4 হলো। এই করতে করতে 10th নাম্বার মানে 10 পর্যন্ত যাবে, এবং প্রত্যেকবারই একটা করে নাম্বার যখন ডিসপ্লে করবে বা যোগ করবে, তখনই একটা করে চেকিং করবে যে কতগুলো নাম্বার হলো। তার কারণ কি, 10 নম্বর যদি হয়ে যায় তারপরে তো আর করবো না বা করার দরকার নেই, কারণ প্রশ্নে তাই বলা আছে 10 নম্বর মানে 10th নাম্বার পর্যন্ত কি হবে, কাজেই সেই চেকিংটা রাখতে হবে। তো এখানে আমরা প্রথমে সেই জন্যে দুটো ইনিশিয়ালাইজ করেছি দুটো নাম্বারের, একটা হচ্ছে দুটো ভেরিয়েবলের, সেটা একটা হচ্ছে সাম, একটা হচ্ছে এন। এরপরে আমরা যোগ করেছি এন ইকুয়াল টু এন প্লাস 1। এনের ভ্যালু প্রথমে কত ছিল, 0, ঠিক আছে, এনের ভ্যালু 0 ছিল, তাহলে 0 প্লাস 1 মানে পরের ওই ইকুয়েশনটায় এন ইকুয়াল টু এন প্লাস 1, এনের জায়গায় 0 বসলো, তারপরে ইকুয়াল টু এনের জায়গায় আবার 0, আবার প্লাস 1। তাহলে এন ইকুয়াল টু এন প্লাস 1 মানে এন 0 প্লাস 1 মানে 1, তার মানে এনেতে অ্যাসাইন্ড ভ্যালুটা হলো 1, প্রথম এনেতে অ্যাসাইন্ড ভ্যালুটা হলো 1। তাহলে এরপরে আমাদের কি কাজ, এরপরে কাজ হলো সাম ইকুয়াল টু সাম প্লাস এন, কারণ এনের ভ্যালুটা যেটা এলো, এনের যে ভ্যালুটা এলো সেইটা সামের মধ্যে পাঠিয়ে দেওয়া মানে প্লাস করে। তাহলে সেই কারণেই আমরা ইনিশিয়ালাইজ করব এবং ইনিশিয়ালাইজ করেছি, এবং এটা তাহলে আমরা অ্যাসাইন করব সাম ইকুয়াল টু সাম প্লাস 1। সামের ভ্যালু 0 প্রথম অবস্থায়, তারপরে সামের ভ্যালু আবার 0 প্লাস 1 মানে ওই যে এনের ভ্যালুটা এখন 1 আছে, সেই জন্য সাম প্লাস এন, 0 প্লাস 1, তাহলে 1 হলো প্রথমে গেল।
এবার এখানে একটা চেকিং হবে, মানে একটা সাম হয়ে গেল, সঙ্গে সঙ্গে চেকিং, ইজ n গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, n গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, n কি 10-এর থেকে সমান বা বড়? যদি না হয়, আচ্ছা যদি হ্যাঁ হয়, তাহলে প্রিন্ট দ্য সাম অফ 10 নাম্বারস। ঠিক আছে, দ্য সাম অফ 10 নাম্বারস, এখানে শুধু সাম লেখা আছে, ওখানে পরিষ্কার করে ক্যাপশনটা আরও লিখবে দ্য সাম অফ 10 নাম্বারস দিয়ে প্রিন্ট করে স্টপ হয়ে গেল। আর যদি না হয়, মানে এনের ক্ষেত্রে যদি না হয়, একটা ইয়েস একটা নো, তাহলে নো এর ক্ষেত্রে কি হবে? নো এর ক্ষেত্রে আবার চলে যাবে, গিয়ে নাম্বার আবার নেবে, নিয়ে সেখান থেকে আবার সাম করে আবার বেরোবে। এখানে তাহলে কি হলো? এখানে তাহলে পরের স্টেপে n ইকুয়াল টু n প্লাস 1, n এর ভ্যালু কত নিয়ে গিয়েছিল? n এর ভ্যালু 1 নিয়ে গিয়েছিল অ্যাসাইনে, n এর ভ্যালু 1, তারপরে ইকুয়াল টু n এর ভ্যালু আবার 1 প্লাস 1, তার মানে 1 প্লাস 1 2 হলো, তাহলে n এর অ্যাসাইন কত হলো? 2। এবার n পরের স্টেপে গেল, সাম কত ছিল? 1, সামের ভ্যালু পরের ইকুয়াল টু দিয়ে সামের ভ্যালু 1 আছে, n এর ভ্যালু কত? n এর ভ্যালু কত? 2, তাহলে n 2 নিয়ে এসছে, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু 3, তাহলে সাম ইকুয়াল টু 3 হয়ে গেল। বোঝা গেল? তারপরে আবার নো হলো, নো এখানে n এর ভ্যালু কত? 2, 2 প্লাস 1 3, তাহলে সামের ভ্যালু এখন কত? 3 আছে, তাহলে এখানে সামের ভ্যালু 3, 3 প্লাস 3, তার মানে 6 হলো। আবার নো হলো, নো এতে ঘুরে গেল, ওখানে 3 ছিল, 3 প্লাস 1, 3 ইকুয়াল টু 3 প্লাস 1, তার মানে 4 হলো। এবার সামের ভ্যালু কত ছিল? 6, সামের ভ্যালু 6 ছিল, 6 প্লাস 4, তার মানে 10 হলো। এই করতে করতে যখন 10 হবে, মানে 10 ঘুরবে, 11 যখন আসবে, তখন এখানে স্যাটিসফাই করবে এই ইয়েটা, শর্তটা যাই স্যাটিসফাই করবে, মানে ইয়েস হবে, তখন সামের ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে বোঝা গেল? এইভাবে আমরা কিন্তু লজিকটাকে বিল্ড করব এবং এইভাবে চলতে থাকবে। আচ্ছা একটা কথা, এখানে যদি আমরা এই এনটাকে, এই যে নোয়ের জায়গাটাকে, নোয়ের যে আমরা ইয়েটা দাগটা দিয়েছি, নোয়ের দাগটাকে আমরা যদি একদম ওপরে সাম ইকুয়াল টু 0-তে দিয়ে দিতাম, তাহলে এটা ইনফাইনাইট লুপ হয়ে যেত। তাহলে এটা ইনফাইনাইট লুপ হয়ে যেত। কেন না? এইখানে কখনোই সাম ইকুয়াল টু, সামের ভ্যালু ইনক্রিজ হতো না, এনের ভ্যালু ইনক্রিজ হতো না। ইনক্রিজ হতো, হওয়ার পর আবার রিইনিশিয়ালাইজ হতো। রিইনিশিয়ালাইজ হওয়া মানে এখানে সামের ভ্যালু 0, এনের ভ্যালু 0, তার মানে কোনো সময়ই সাম আর এন বাড়তো না, ফলে এটা ঘুরেই যেত। এই জন্যে এই ধরনের লুপকে আমরা ইনফাইনাইট লুপ বলি। এরপরে সি এ আসছে, রাইট এ সি প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট আ নাম্বার অ্যান্ড প্রিন্ট ইট হোয়েদার দ্য নাম্বার ইজ অড অর ইভেন। তাহলে একটা নাম্বার নিতে হবে এবং সেই নাম্বারটাকে চেকিং করতে হবে সেটা অড অথবা ইভেন কিনা। হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে হ্যাশ ইনক্লুড con.io.h, দুটোই নিতে হবে, কারণ এখানে চেকিং আছে, চেকিং মেমোরি ছাড়া হবে না। তাই ইনপুট আউটপুট ডিভাইস এবং মেমোরির সক্রিয়তা বাড়াতে হবে। সক্রিয়তা বাড়াতে মানে সক্রিয় মেমোরিকে সক্রিয় করতে হবে, মেমোরিকে সক্রিয় করতে হবে। মেন ফাংশন, ভয়েড মেন, তারপরে কার্লি ব্রেস। এখানে কটা আমাদের ভেরিয়েবল নিতে হবে? এখানে একটা ভেরিয়েবল নিতে হবে, কারণ শুধুমাত্র নাম্বারটা নেওয়া হবে, নাম্বারটায় চেকিং হবে, নাম্বারটায় চেকিং হলে সেটা বলে দেবে অড না ইভেন। অড না ইভেন কী করে করব? যদি ওই যে নাম্বারটা আমরা অ্যাকসেপ্ট করাবো সেই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করাতে হবে। 2 দিয়ে ভাগ করালে যদি ভাগশেষ 0 থাকে, মানে ভাগশেষ কিছুই থাকে না, তাহলে সেটা ইভেন নাম্বার হবে, আর যদি ভাগশেষ থাকে তাহলে সেটা অড নাম্বার হবে। তাহলে এখানে INTN বললাম, সেমিকোলন, এবারে প্রিন্টএফ এন্টার নাম্বার এন্টার করতে বললাম, বা নাম্বার এন্ট্রি করতে বলা হলো। এরপর স্ক্যানএফ %d
কমা দিয়ে অ্যাম্পারস্যান্ড এন। অ্যাম্পারস্যান্ড এন মানে যে নাম্বারটা আমরা যে ভ্যালুটা আমরা নিলাম সেই এক্স্যাক্ট ভ্যালুটা ওই অ্যাম্পারস্যান্ড এন দিয়ে আমরা অ্যাক্সেস করালাম এনের মধ্যে। এরপরে ইফ এন পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0, তাহলে এখানে এই যে মড যে ফাংশনটা আমরা করেছিলাম বেসিক ভাষায়, এখানে মডের বদলে এই পার্সেন্টেজ সাইনটা দেওয়া হবে, তাহলে সেটাই হলো মডের সাইন। তাহলে এন পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0, ইকুয়াল টু দুখানা ইকুয়াল টু দেওয়া হয়, কিন্তু এখানে একটা ইকুয়াল টু দিলে হবে না, এটা সিনট্যাক্স বলতে পারো। ইকুয়াল টু 0 যদি হয় তাহলে প্রিন্ট নাম্বার ইজ ইভেন, কারণ 0 যদি মিলে যায় তাহলে 0। কেন? যদি 6কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 দুগুণে 6 0 থাকে, তার মানে ওটা ইভেন নাম্বার হয়ে যায়, তাহলে তখন প্রিন্টেড নাম্বার ইজ ইভেন, দ্য ইনপুট নাম্বার ইজ ইভেন, বা অন্য তোমরা ক্যাপশনও দিতে পারো, এটা নিজেদের ওপর নির্ভর করছে। আচ্ছা, ইফের ক্ষেত্রে যখন ইফ করবে তখন কিন্তু এটা প্যারেনথেসিস লাগবে না, মানে প্যারেনথেসিস লাগবে না মিন্স ইফ তো ফাংশন, সেখানে আর্গুমেন্ট আমরা ভেতরে দিয়ে দিচ্ছি, পাস করিয়ে দিচ্ছি। এরপরে আমরা এই যে কার্লি ব্রেস দিলাম, কার্লি ব্রেসের মধ্যে প্রিন্টএফ বলে যে ফাংশনটা আমরা লিখছি সেটা প্রিন্টএফ বলে লিখতে হবে, তারপরে সেমিকোলন এবং কার্লি ব্রেস শেষ, তাহলে একটা ইফ শেষ হলো। এবার এলস পার্টে দেখো এখানে কিন্তু আমরা ইন্ডেন্টেশন করে দিয়েছি, এলস পার্টে যদি লিখতে হয় এলস আবার কার্লি ব্রেস, এখানে আবার সরিয়ে দিয়েছি একটু প্রিন্টএফ নাম্বার ইজ অড, কারণ মিলল না, যদি না মেলে তাহলে অড নাম্বার হবে। এখানে কার্লি ব্রেস শেষ, এবার গেট সিএইচ ফাংশন, কারণ স্ক্রিনটাকে হোল্ড করার জন্য, তারপরে মেন কার্লি ব্রেস বা মেন ফাংশনটাকে শেষ করলাম, মানে ভয়েড মেনের মেন ফাংশন যেটা ছিল সেটা কার্লি ব্রেস দিয়ে শেষ হলো। তাহলে এবার প্রোগ্রাম রান করবে, কোনো অসুবিধে নেই। এরপরে আছে হোয়াট ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ এ চার্ট। একটা চার্টের বেসিক রিকোয়ারমেন্ট কি? দ্য বেসিক রিকোয়ারমেন্ট অফ চার্ট ইজ আ স্ট্রাকচার্ড ডেটাবেস উইথ ডেটা ইন ওয়ান অর মাল্টিপল কলম। একটা চার্টের বেসিক রিকোয়ারমেন্ট হলো একটা স্ট্রাকচার্ড ডেটাবেস, যেটাতে একটা অথবা মাল্টিপল কলম থাকছে, একটা ডেটা অথবা মাল্টিপল ডেটা কলম থাকছে, না হলে কিন্তু কোনো চার্টের কোনো মূল্য থাকবে না বা চার্ট তৈরি করা যাবে না। তার মানে চার্ট তৈরি করতে গেলে বেসিক রিকোয়ারমেন্ট হলো একটা স্ট্রাকচার্ড ডেটাবেস যার মধ্যে ডেটা কিছু আছে। এরপরে হচ্ছে পরের পার্টটা, হোয়াট ডু ইউ মিন বাই নেস্টেড লুপ। নেস্টেড লুপ বলতে তুমি কি বোঝো? আর নেস্টেড ইফ refers to a formula where at least one if function is needed inside another in order to test for more conditions and return more possible results. তাহলে অনেকগুলো এখানে বলা হয়ে গেল কথা। একটা ইফ মানে যদি নেস্টেড ইফ বলি, তাহলে নেস্টেড ইফ হলো এমন একটা ইফ বা এমন একটা লুপ যার মধ্যে এই কন্ডিশনগুলো থাকছে এবং রিটার্নের একটা পসিবিলিটি আছে। ইচ ইফ স্টেটমেন্ট নিডস টু বি কেয়ারফুল nested inside another so that the logic is correct. একটা ইফের মধ্যে প্রথম কথা বা প্রধান কথা, এতগুলো কথা বললাম, এটার মূল অর্থ হচ্ছে একটা ইফের মধ্যে যখন আর একটা ইফ থাকছে তখন তাকে আমরা নেস্টেড ইফ বা নেস্টেড লুপ বলছি। একটা ইফ বা একটা ইফের মধ্যে যদি আর একটা ইফ থাকে তখন আমরা তাকে নেস্টেড ইফ বা নেস্টেড লুপ বলছি। তার মানে নেস্টেড লুপ বলতেই আমরা কিন্তু একটা আউটার লুপ পাবো আর একটা ইনার লুপ পাবো, যে কোনো একটা আউটার লুপ পাবো, একটা ইনার লুপ পাবো, তাকে আমরা নেস্টেড লুপ বলবো। এরপরে রাইট ইফ ফাংশন উইথ ইটস সিনট্যাক্স। ইফ ফাংশন এখানে লেখা হয়েছে দেখো, দ্য এক্সেল ইফ ফাংশন টেস্ট a supplied condition and returns one result if the condition evaluates to true and another result if the condition evaluates to false. তাহলে ইফ যদি ফাংশন আমরা ব্যবহার করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা দুটো ভ্যালু পাই। একটা হলো যদি ট্রু হয়
তাহলে একটা ভ্যালু পাবো, আর যদি সেটা ফলস হয় তাহলে আর একটা ভ্যালু পাবো। তাহলে এখানে সিনট্যাক্সটা কীরকম হবে, ইফ দিলাম লজিক্যাল টেস্ট, ভ্যালু ইফ ট্রু আর ভ্যালু ইফ ফলস। তাহলে তিনটে প্যারামিটার বা তিনটে প্যারামিটার আমরা যে তিনটে প্যারামিটার যে আমরা পাস করলাম বা আর্গুমেন্ট যে পাস করলাম, তিনটে আর্গুমেন্ট কী কী, একটা হচ্ছে লজিক্যাল টেস্ট, আর একটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, আর একটা হচ্ছে ভ্যালু ইফ ফলস। তাহলে তিনটে প্যারামিটার আমরা পাস করালাম, যেখানে যেমনভাবে দরকার সেখানে তেমনভাবে করতে হবে। তারপরে হচ্ছে এটা ইফের ক্ষেত্রে হয়ে গেল। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিয়েল টাইম প্রোটেকশন। The real-time protection helps the user to protect a personal computer from malware during running of PC or installation of any software. তাহলে রিয়েল টাইম প্রোটেকশন কাকে বলছে, যখন একজন পার্সোনাল কম্পিউটারে সে ম্যালওয়্যার থেকে কম্পিউটারটাকে প্রোটেক্ট করতে পারছে, কখন, যখন সে কম্পিউটারটা রান করছে অথবা কোনো সফটওয়্যার ইনস্টল করছে। তার লাস্ট প্রশ্ন হলো রাইট দ্য এক্সপ্রেশন অফ ইনভার্সন ল ইন বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার ইনভার্সন লটা কি বা কেমনভাবে রিপ্রেজেন্ট করা হয়। এই যে বলা আছে এখানে বইয়েতে, দ্য ল ইউজ দ্য নট অপারেশন। দ্য ইনভার্সন ল স্টেটস দ্যাট double inversion of a variable result in the original variable itself. ডবল বার a ইকুয়াল টু a, তার মানে একটা যদি তোমার পজিটিভ হয় আর একটা নেগেটিভ হবে, মানে ইনপুট যদি পজিটিভ হয় আউটপুট নেগেটিভ, বা ইনপুট যদি নেগেটিভ হয় আউটপুট পজিটিভ। এরপর হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসারের মধ্যে কী কী, এগুলো তো আমাদের বলা হয়ে গেছে কারেক্ট আনসার, সুতরাং আমাদের আর কিছু বাকি রইল না। এরপর তোমরা ফলো করো, আমরা হয়তো রিভিশন করব, আর না হলে সেট প্রশ্ন যদি হয় তাহলে সেট প্রশ্ন করতে পারি।